আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। গতকাল সারা দেশ সহ বিশ্বব্যাপী পালন করা হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দর্শক, এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল ডায়াবেটিস অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস, অর্থাৎ কর্মস্থলে ডায়াবেটিস। গবেষণা বলছে সারা দেশ সহ বিশ্বব্যাপী প্রায় 53 কোটি ডায়াবেটিস ব্যক্তির মাঝে অধিকাংশ ব্যক্তি রয়েছেন তার কর্মস্থলে। তবে এই যে দীর্ঘ সময় তাদের কর্মযোগ্য, সেখানে একটুখানি স্ক্রিনিং, সচেতনতা কিংবা পরিবেশ বান্ধব যদি একটু পরিবেশ তৈরি করা যায় কিংবা স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ তৈরি করা যায়, সেখানে আমাদের ডায়াবেটিস কিংবা আমার কিংবা আপনার ডায়াবেটিসের ঝুঁকি কতখানি নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, আজ আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার এম সাইফুদ্দিন, যিনি মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তফা কায়সার, কনসালটেন্ট, এন্ডোক্রাইনোলজি বিভাগ, কেপিজে স্পেশালাইজড হসপিটাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, ডায়াবেটিস নিয়ে আলোচনা করব এবং খুব সমসাময়িক এবং প্রাসঙ্গিক একটি বিষয়। গতকাল আমরা পালন করেছি বিশ্ব ডায়াবেটিস দিবস। এবছরের থিম কি এবং প্রতিপাদ্য বিষয় কি, এবং এই যে একটি থিম নির্ধারণ করা হলো ডায়াবেটিস অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস, বিষয়টিকে আপনি কতটুকু প্রাসঙ্গিক বলে মনে করছেন? হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই সময় উপযোগী একটা থিম। প্রতি বছরই বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং সারা পৃথিবীতে যেসব ডায়াবেটিস রিলেটেড অর্গানাইজেশনগুলো কাজ করে প্রতি বছর একটা থিম নির্ধারণ করা হয়। এই বছরের থিম ছিল ডায়াবেটিস অ্যান্ড ওয়ার্কপ্লেস, এবং এক্সাক্ট থিম ছিল নো মোর অ্যাবাউট ডায়াবেটিস অ্যান্ড ডু মোর অ্যাট দ্য ওয়ার্কপ্লেস, মানে ডায়াবেটিস সম্পর্কে জানুন এবং কর্মক্ষেত্রে পদক্ষেপ নিন। এটা আসলে অনেকটা নেগলেক্টেড একটা ব্যাপার ছিল একটা লম্বা সময় ধরে, কারণ আমাদের একটা বড় সংখ্যক লোক সারা পৃথিবীতে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সার্ভিস করছে, কিন্তু এই যে একটা লম্বা সময় আমরা ওয়ার্কপ্লেসে থাকছি, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা, কেউ কেউ একটু লম্বা সময় পর্যন্ত থাকছে, ওই জায়গায় আমরা কীভাবে একজন মানুষের ডায়াবেটিস বান্ধব পরিস্থিতি তৈরি করতে পারি যাতে ডায়াবেটিস কম হবে, অথবা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এমন একটা পরিবেশ যদি আমরা প্রোভাইড করতে পারি যে তার ডায়াবেটিসের সুনিয়ন্ত্রণে রাখবে এবং ডায়াবেটিসের ডিটোরেশনের মাত্রাটা কিছুটা কমে আসবে, সেই জন্য এই থিমটা নির্ধারণ করা হয়েছে যে ডায়াবেটিস এবং ওয়ার্কপ্লেস, মানে কর্মক্ষেত্রে একজন মানুষের আসলে, এবং এটা ইটস নটটা শুধুমাত্র মানুষের দায়িত্ব না, যিনি ওনাকে সার্ভিস প্রোভাইডার, যিনি মানে যিনি যেই প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানেরও দায়িত্ব কিন্তু তার স্টাফদের মধ্যে একটা হেলথ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকায়। সারাক্ষণ আমরা লম্বা সময় অনেকে চেয়ারে বসে থাকছি, তার মধ্যে কিছুটা একটু ব্যাগ দিতে হবে। দুপুরে আমরা অনেক সময় ওয়ার্ক প্লেসে খাচ্ছি, সেই খাবারটা যাতে স্ট্যান্ডার্ড বা ব্যালেন্স ডায়েট যদি হয়, মানসিক চাপে স্ট্রেস যাতে ওয়ার্ক প্লেসে খুবই ওভারবার্ডেন না হয়, সবগুলো মিলিয়েই কিন্তু এই বছর থিম নির্ধারণ করা হয়েছে, যা আমাদের সবাই অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েবল এবং আমাদের সবাই এদিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই, খুব চমৎকার বলেছেন স্যার। একটা সময় পর্যন্ত আমরা দেখতাম যে বয়স 40 ঊর্ধ্ব ব্যক্তিরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বয়স 40 ঊর্ধ্ব মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে রিটায়ার্ড পারসন, কর্মস্থলে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। কিন্তু বর্তমানে এই যে একটি প্রাসঙ্গিক আলোচনা, থিমটাও এমন নির্ধারণ করা হয়েছে যে কর্মক্ষেত্রে ডায়াবেটিস, মানে যারা কর্মযোগ্য ব্যক্তি রয়েছেন, যারা একটু তরুণ কিংবা মাঝবয়সী, তাদের মাঝে ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বাড়ছে। মানে এত ঝুঁকিতে আমরা কেন রয়েছি কম বয়সী বা মাঝবয়সী ব্যক্তিরা? ধন্যবাদ চমৎকার একটি প্রাসঙ্গিক প্রশ্নের জন্য। আপনি বলেছেন যে সারা বিশ্বে প্রায় 53 কোটি মানুষ এখন ডায়াবেটিস আক্রান্ত হয়েছে, আর বাংলাদেশে আমি যদি এটা স্ট্যাটিস্টিক দিই তাহলে দেখা যাবে 20 থেকে 79 বছর পর্যন্ত মানুষের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় 13%। তাহলে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 13 জনই ডায়াবেটিস আক্রান্ত। এখন এই 13 জনের মধ্যে আবার যারা কম বয়সের, তাদের যদিও ডায়াবেটিস অত ঝুঁকি নেই, কিন্তু আমাদের পারিপার্শ্বিক বিষয়, যেমন যারা তরুণ, যারা শিশু, যারা যুবক,
তাদের লাইফস্টাইল আমরা বলতে পারি এখন আগেকার চেয়ে এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। তরুণরা, শিশুরা যারা স্কুলে পড়ছে তারা এখন তাদের যে কাজ, তারা এখন পড়াশোনা এবং পাশাপাশি যে খেলাধুলার সময় এগুলো কম পাচ্ছে। তারপরে তাদের আছে বিশেষ করে খাদ্যাভ্যাস, আমরা দেখছি প্রায় অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশেষ করে আরবানাইজেশন বলছি আমরা, যে শহরে যে রূপান্তর হচ্ছে, গ্রামগুলো থেকে শহরে রূপান্তর হচ্ছে। এই শহরে রূপান্তরের কারণে শিশুদের খেলার পরিবেশ কমে গেছে, তারা খেলতে পারছে না, তারা পড়াশোনার দিকে বেশি ঝুঁকছে এবং যখন তারা সময় পাচ্ছে তাদের খেলার জায়গার অভাব রয়েছে। আপনি দেখেন শহরগুলোতে প্রায় খেলার কোনো জায়গাই নেই, আমাদের কোনো পার্ক নেই, খেলার মাঠ নেই। শিশুরা বিকালবেলায় যে সময়গুলোতে তারা কোচিংয়ের পেছনে দৌড়াচ্ছে এবং এই সময়গুলোতে তারা কি করছে, যখন অবসর পাচ্ছে তারা মোবাইল ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ এইগুলোতে রয়েছে এবং দেখা যাচ্ছে তাদের খাদ্যাভ্যাস, সুযোগ পেলেই তারা বিভিন্ন ফাস্ট ফুড, প্রসেস ফুড, চিনিযুক্ত, ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে তাদের প্রতিনিয়ত ওজন বাড়ছে এবং ওজনাধিক্য, ওবেসিটি যেটাকে আমরা বলি, ওভারওয়েট, ডায়াবেটিসের মূল রিস্ক ফ্যাক্টর, ঝুঁকির মধ্যে এইটা একটা অন্যতম প্রধান কারণ। যদিও খুব কম বয়সের এই সমস্যাগুলো এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আমাদের ঝুঁকির মধ্যে একটা ওভারওয়েট বা স্থূলতা সবচেয়ে বেশি একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া আমাদের ফ্যামিলি হিস্ট্রি, যাদের ডায়াবেটিস, তাদের বাবা মাদের বা ভাই বোনদের ডায়াবেটিস আছে, তাদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ বলতে পারি। তাছাড়া বিভিন্ন রকম আমরা দেখি যে যাদের প্রেগনেন্সিতে আগে থেকে যাদের ডায়াবেটিস ছিল, আমরা বলি জিডিএম, তাদেরও ভবিষ্যতে ডায়াবেটিস হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এছাড়া অন্যান্য কিছু ফ্যাক্টর, আমরা বলি ডায়াবেটিস একটা মাল্টিফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর একসাথে হয়ে ডায়াবেটিসটা হয়। যেমন কিছু ওষুধ, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ বা কিছু অপারেশন, সব কিছু মিলিয়ে ডায়াবেটিসের প্রবণতা আগের চেয়ে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বিশেষ করে এই কম বয়সের মানুষের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ অবশ্যই বলতে পারি আমরা। একদমই। এই যে এত ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে, একটু এই প্রসঙ্গ থেকে আপনার কাছে আসবো যে গবেষণা বলছে প্রতি 10 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি ডায়াবেটিস রোগে ভুগছে এবং জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা জানেনই না যে তারা এই রোগটি ক্যারি করছে বা রোগে আক্রান্ত। মানে আমাদের এত অপারগতা কোথায়? আমরা প্রাথমিক অবস্থায় কেন রোগটি শনাক্তকরণ করতে পারছি না বা কেন স্ক্রিনের আওতাভুক্ত হতে পারছি না? হ্যাঁ, ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের 2025-এর যে স্টেটমেন্ট, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা 1,31,00,000। তো আমাদের মতো মধ্যম আয়ের দেশে, এই 17 কোটি মানুষের দেশে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা হলো, এই 1,31,00,000 মানুষের মধ্যে 65% মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে। যার ফলে দেখা যাচ্ছে 60 থেকে 70 লক্ষ মানুষ কিন্তু জানেই না তার ডায়াবেটিস আছে। এবং আমরা যেমন, আমি ঢাকা মেডিকেল কলেজে কাজ করছি, একটা বড় সংখ্যক মানুষ হসপিটালে আসছে, চোখের ডিস্টারবেন্স নিয়ে আসছে, চোখে ছানি পড়েছে, চোখে অপারেশন করবে, তখন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে তার ডায়াবেটিস আছে। এবং একটা রোগী পায়ে পানি চলে আসছে, উনি কিডনি ডাক্তারের কাছে গেলেন, কিডনি ডাক্তার পরীক্ষা করে বললেন যে আপনার লম্বা সময় পর্যন্ত ডায়াবেটিস আনকন্ট্রোল, যার জন্য আপনার কিডনি ড্যামেজ হয়েছে। যার ফলে দেখা যাচ্ছে হয়তো 2 বছর, 3 বছর, 5-7 বছর পর্যন্ত সে আনডায়াগনোসড। এই যে আনডায়াগনোসড ডায়াবেটিস, এটা আমাদের মতো মধ্যম আয়ের দেশের জন্য একটা বিশাল বড় বার্ডেন বা বোঝা বলে আমি মনে করি। যার ফলে একটা বড় সংখ্যক রোগী বিভিন্ন জটিলতা নিয়ে আমাদের কাছে যখন আসছে, অলরেডি তার দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস আছে, তার চোখের ড্যামেজ, তার স্নায়ুর ড্যামেজ, তার কিডনির ড্যামেজ, তার হার্টের ড্যামেজ, বিভিন্ন জটিলতা নিয়ে আমার কাছে আসে, তখনই ধরা পড়ছে তার ডায়াবেটিস আছে। সুতরাং আগে আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আপনার বয়স যদি 25 বছর বয়স হয়, বছরে অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করবেন। এখনকার আমরা বলছি, আমরা ঢাকা মেডিকেল কলেজে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট অথবা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমরা রিকমেন্ড করছি, আপনার বয়স যদি 20 হয়ে থাকে, প্রতি বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনার বয়স যদি 10 থেকে 20 হয়, তার মধ্যে যারা ওভারওয়েট থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, তাতেও আমরা ডায়াবেটিস স্ক্রিনিং করতে বলছি। কারণ একটা বড় সংখ্যক অল্প বয়সী বাচ্চা 10 থেকে 20 বছরের মধ্যে, দে আর সো ইয়াং, ক্লাস 3, 4, 5, 6-এ পড়ছে এবং টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, যেটা জীবনযাত্রার সাথে সম্পর্কিত। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করবো, অন্তত 20 বছর বয়স হলে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। কারণ আমরা ডায়াবেটিস যদি আর্লি স্টেজে যদি ধরতে পারি, যখন কোনো জটিলতা এখনো ডেভেলপ করে নাই,
তাই কিন্তু আমরা অঙ্গহানি বা বিভিন্ন ধরনের জটিলতাগুলো প্রতিরোধ করতে পারবো। নিঃসন্দেহে স্যার অনেক সচেতনতা বাড়ানোটা জরুরি। আমরা যেমনটা শুনছিলাম যে 20 বছর বয়সের পর থেকে স্ক্রিনিং এর আওতাভুক্ত হওয়া জরুরি, কিন্তু এত আর্লি এজে কেন ডায়াবেটিস ডেভেলপ করছে সেগুলো নিয়ে তো অনেক কিছু শুনেছি, কিন্তু প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস হয়েছে কিনা বোঝার কি কোনো উপায় রয়েছে? বিশেষ কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে? আসলে টাইপ 2 ডায়াবেটিস বেশিরভাগ সময় কোনো সিমটম ছাড়াই আসতে পারে। বিশেষ করে পেশেন্ট বেশিরভাগ সময় জানতেই পারে না যে টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। এই জন্যই সাইফুদ্দিন ভাই বললেন যে স্ক্রিনিং আওতায় আসা উচিত। টাইপ 2 ডায়াবেটিস বেশিরভাগ সময় প্রথম দিকে যেমন সিমটম বা কোনো রকম সাইন প্রকাশ পায় না, কিন্তু যখন পেশেন্ট বেশিরভাগ সময় আসে, অনেক সময় কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আসে। ভাই বললেন যে চোখের সমস্যা বা কিডনির জটিলতা বা পা ফুলে যাচ্ছে, তার একটা পায়ে একটা কাটা ফুটলো অথবা কেটে গেল, দেখা গেল তার বড় একটা আলসার হয়ে গেছে, এখানে ইনফেকশন হয়ে গেছে, সে জানতেও পারলো না যে ডায়াবেটিস। এই জন্যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু প্রথম দিকে পেশেন্ট বুঝতে পারে না, সেজন্য তার স্ক্রিনের আওতায় আসা উচিত। নিশ্চয়ই। এবং প্রাথমিক অবস্থায় যেহেতু কোনো রকম লক্ষণ বা উপসর্গ প্রকাশ করছে না, তাহলে টাইপ 1 এর ক্ষেত্রে কি কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ পেতে পারে? জি, টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে কিছু পার্থক্য আছে। টাইপ 1 ডায়াবেটিসে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন আসলে থাকেই না শরীরে, কিন্তু টাইপ 2 থেকে সে উল্টাটা, অর্থাৎ টাইপ 2-তে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যার ফলে তার ইনসুলিনের পরিমাণ বেশি থাকে। যেহেতু টাইপ 1 ডায়াবেটিসের ইনসুলিন থাকে না, তার প্রকাশটা আগে ঘটে। বিশেষ করে ছোটোবেলায় বাচ্চা বয়সেই টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়ে যায়। পেশেন্ট বেশিরভাগ সময় বিভিন্ন রকম সিমটম নিয়ে প্রেজেন্ট করে, যেমন তার প্রস্রাব বেশি হওয়া, পানি বেশি খাওয়া, তার ওজন কমে যাওয়া, এই ধরনের সিমটম নিয়ে আসতে পারে। অথবা পেশেন্ট নিজেই ডায়াবেটিক যে জটিলতা আমরা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা নিয়ে অনেক সময় হাসপাতালে ভর্তি হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বললাম যে অনেক সময় সে বুঝতেই পারে না যে তার জটিলতা দিকে যাচ্ছে। এই জন্যই তার আসলে ভাই যেটা বললেন 20 বছরের পরে অবশ্যই প্রতি বছর নিয়মিত স্ক্রিনিং টেস্ট করা উচিত, যেটা আমরা খুব সহজেই আমরা টেস্ট করতে পারি। সিম্পল একটা ব্লাড গ্লুকোজ টেস্ট আমরা বলি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট, সাধারণত না খেয়ে একটা রক্ত পরীক্ষা করতে পারি, অনেক সময় একটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে করতে পারি, এবং HbA1c। মাত্র এই 3টা পরীক্ষার মাধ্যমেই কিন্তু একটা এত বড় একটা রোগ ডায়াগনোসিস করা সম্ভব। এবং এই স্ক্রিনিং টেস্ট যদি আমরা শহরে, গ্রামে, গঞ্জে এবং প্রতিষ্ঠানগুলোতে, যেটা আমাদের এবারের ডায়াবেটিস দিবসের থিম, আমরা যদি স্ক্রিনিং টেস্টগুলো যদি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিছুদিন পরপর করতে পারি, তাহলে কিন্তু একটা বড় অংশ ডায়াবেটিসের আওতায় চলে আসবে। এবং এটা কেন দরকার? কারণ টাইপ 2 ডায়াবেটিস বেশিরভাগ সময় যেহেতু জটিলতা নিয়ে আসছে, আমরা যদি প্রথম দিকে জানতে পারি যে তার টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে যদি তখন থেকেই ঠিকমতো এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, তাহলে তো এই জটিলতার দিকে যাচ্ছে না। আর আমরা বলতে পারছি যে যেহেতু প্রায় 13% মানুষ বাংলাদেশে, এত বিশাল জনগোষ্ঠীর বেশিরভাগ জনই ডায়াবেটিসের আওতায় ধরা পড়ে যায়, তো এটা তো একটা দেশের জন্য একটা বড় সুখবর যে, এবং যদি এই কমপ্লিকেশন দেশের জন্য একটা বার্ডেন। একদমই স্যার খুব চমৎকার বলেছেন। কিন্তু আপনি তো বলছিলেন যে মাত্র 3টি পরীক্ষা, কিন্তু HbA1c পরীক্ষার কথাও এখানে আপনি ইনক্লুড করেছেন। কখন আমি HbA1c করব এবং কোন ক্ষেত্রে আমার শুধুমাত্র রক্তে সুগারের মাত্রা বা গ্লুকোজের মাত্রা কত আছে সেটা দেখাটা জরুরি? আসলে বেশিরভাগ সময় আমরা রুটিন পরীক্ষা করি, যে ভাই যেটা বললেন প্রতি বছরই আমরা রুটিন পরীক্ষাগুলো করতে পারি। আর পেশেন্ট যদি সিমটম নিয়ে আসে তাহলে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ করতে পারি। আর পেশেন্ট যদি সিমটম না থাকে, পেশেন্টের যদি ওভারওয়েট বা ওজন বেশি থাকে, তাহলে আমরা HbA1c এবং ওরাল গ্লুকোজ টলারেন্স দুটোই করতে পারি। কারণ HbA1c গ্লুকোজ টলারেন্স টেস্টের মাধ্যমে আমরা এখনকার ব্লাড গ্লুকোজের অবস্থা বুঝতে পারি। আর HbA1c সাধারণত সপ্তাহ থেকে মাস, সাধারণত 3 মাসের একটা গড় এভারেজ দিতে পারে। আমরা HbA1c টেস্ট করলে বুঝতে পারি যে তার আগে থেকে ডায়াবেটিস হয়ে আছে। আর গ্লুকোজ টলারেন্স টেস্টের মাধ্যমে বলতে পারি যেটা এখনকার ডায়াবেটিস আছে। কাজে আমার মনে হয় 2টা পরীক্ষা করা উচিত, বিশেষ করে যাদের ওজন বেশি,
বা ওবেসিটির ক্ষেত্রে। এক্ষেত্রে স্যার একটি প্রসঙ্গ আমি আলোচনায় নিয়ে আসতে চাই। যেমন আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তিদের দেখি যে আশেপাশে ফার্মাসি থেকে কিংবা ঘরে বসে স্টিপ পরীক্ষা করছে, এবং তিনি যখন দেখে যে তার খালি পেটে সুগারের মাত্রা হলো 7.1 বা 6.1, মানে তখন গিয়ে উনি চিন্তা করে যে HbA1c করা প্রয়োজন কিনা, মানে কোন ক্ষেত্রে এটি কার্যকর, যে কোনো ব্যক্তি কি HbA1c করবে নাকি যদি মাত্রাটি পেরিয়ে যায় সেক্ষেত্রে করার পরামর্শ থাকবে? হ্যাঁ, ধন্যবাদ। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছি যে বাংলাদেশে 1,31,00,000 ডায়াবেটিস রোগীর মধ্যে 65%ই জানে না তাদের ডায়াবেটিস আছে। সুতরাং আমাদের মূল কাজ হচ্ছে অন্তত একবার স্ক্রিনিং করা। মাস স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা একটা র্যান্ডম ব্লাড সুগার, শুধু একটু সুগার দেখাটা জাস্ট আমরা এটাই রিকমেন্ড করি, কারণ এটাই আমরা করতে পারছি না এই পর্যন্ত। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয়, আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু রুটিন চেক আপ হিসেবে আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। দেখা গেলো যে একটা বড় সংখ্যক মানুষ ওখানে 8 থেকে 10% ডায়াবেটিস ধরা পড়ছে। তো আমরা যেটা বলি, খালি পেটে কারো ব্লাড সুগার যদি 5.6 কম থাকে, অথবা র্যান্ডম ব্লাড সুগার যদি 5.6 কম থাকে, ধরে নেওয়া যায় যে তার হয়তো ডায়াবেটিস নাই। কিন্তু মনে রাখতে হবে, র্যান্ডম ব্লাড সুগার দিয়ে আপনি 20 থেকে 25% ডায়াবেটিস মিস করতে পারেন। এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে, যাদের 5.6 বেশি আসবে তাদের ক্ষেত্রে আমরা যদি ধরেন হচ্ছে 6.1, 6.2, 7, তখন একটা গ্লুকোজ খেয়ে পরীক্ষা করি, আমরা যেটা OGTT টেস্ট বলছি, ওইটা দিয়ে আমরা কনফার্ম হতে পারি তার ডায়াবেটিস আছে কিনা। HbA1c টেস্ট একটা আউটস্ট্যান্ডিং টেস্ট, এটা দিয়ে গত 3 মাসে দিনে রাতে অ্যাভারেজ ডায়াবেটিস বোঝা যায়, এবং শুধুমাত্র র্যান্ডম ব্লাড সুগার চেয়ে HbA1c দেখাটা বেটার। কিন্তু প্রবলেম হচ্ছে, RBS দেখতে আপনার খরচ হবে 50 থেকে 60 টাকার মতো, কিন্তু আপনার একটা HbA1c করতে 1000 থেকে 1200 টাকার মতো খরচ হবে। সুতরাং মাস স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা সাধারণত HbA1c খুব বেশি রিকমেন্ড করছি না, আমরা শুধু RBS দেখেই দিচ্ছি। তো আমরা যখনই বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্ক্রিনিং এর জন্য কোনো কিছু অনুষ্ঠান অর্গানাইজ করি, ওখানে দেখা যাচ্ছে যে আমরা ডায়াবেটিস যখন স্ক্রিনিং করছি, যাদের ব্লাড সুগার 5.6 বেশি পাচ্ছি, তাদেরকে আমরা বলছি আপনি একটু গ্লুকোজ খেয়ে পরীক্ষা করবেন। এবং যাদের দেখা যায় ডায়াবেটিস না, তার চেয়েও বেশি 8, 9, 10, 12, 14, 15 পেয়েছি, তাদের ক্ষেত্রে আমরা বলছি যে আপনি একটা HbA1c করেন। HbA1c করলে বোঝা যাবে যে গত 3 মাসে দিনে রাতে অ্যাভারেজ ডায়াবেটিস কত, এবং তার যে মেডিকেশন কি দরকার সেটাও কিন্তু আমরা HbA1c দিয়ে মানে বুঝতে পারি, যে HbA1c মাত্রা দেখে ডায়াবেটিসের ওষুধ কোন মাত্রায় আমরা শুরু করব, বা পেশেন্ট যদি কোনো ওষুধ পেয়ে থাকে সেটা এখন কোন মাত্রায় আমরা অ্যাডজাস্টমেন্ট করব, সেই ক্ষেত্রে আমাকে হেল্প করবে। কিন্তু মাস স্ক্রিনিং এর ক্ষেত্রে 1,000-1,200 টাকার টেস্ট আসলে খুব বেশি আসলে অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন হয় না। কিন্তু একটা প্রতিষ্ঠানে আপনি যদি 100 জনকে স্ক্রিনিং করেন, তার মধ্যে আপনি 15 থেকে 20 জন পেয়ে যাবেন যাদের একটা OGTT অথবা HbA1c করা দরকার হতে পারে। আচ্ছা, খুব চমৎকার তথ্য। মানে এই বিষয়গুলো অনেকের অজানা, অনেকে বুঝে উঠতে পারে না কখন HbA1c করব, কখন নর্মাল টেস্ট করব, কখন খাবার আগে খাবার পরে করব। খুব চমৎকার তথ্য পেলাম। স্যার, একটু জানবো যে একজন ব্যক্তি যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে যায়, এই ধরনের মাস স্ক্রিনিং এর মাধ্যমে হোক বা নিজের তরফ থেকে যখন একটু স্ক্রিনিং পরীক্ষা করান বা একটু বিভিন্ন উপসর্গের মাধ্যমে তিনি মনে করেন যে আমার এখন করা প্রয়োজন, তারপরে আসলে কখন মেডিসিন খাওয়া প্রয়োজন এবং কখন ইনসুলিন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন? এটাও একটি চমৎকার প্রশ্ন, কারণ এটা সাধারণ মানুষের জন্য আসলে জানা খুবই জরুরি দরকার। আমরা আসলে যখন বারডেমে ছিলাম তখন আমরা শিখে এসেছি যে 3D আর 2E, অর্থাৎ ডিসিপ্লিন, ডায়েট কন্ট্রোল, ড্রাগ এবং এডুকেশন, এক্সারসাইজ, এই 5টা জিনিস হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অবশ্যই দরকার। সুতরাং একজন মানুষ যখন জেনে যাবেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তার জন্যে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে কিছুটা জানা, এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন। আমরা জানি যে ডায়াবেটিসের হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সিডেন্টারি লাইফ বা অনিয়মিত জীবন যাপন করা। এছাড়া আছে আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ডায়াবেটিস তো বুঝতে পারছেন যে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। সুতরাং তার ডায়েট কন্ট্রোল এবং ডিসিপ্লিন এবং এক্সারসাইজ, এই 3টা হচ্ছে প্রথম সবার জন্য দরকার। সাধারণত যদি ডায়াবেটিস খুব কম পর্যায়ে থাকে, যেমন HbA1c অনলি মাত্র 6.5-7 অথবা সুগার লেভেল 10-এর নিচে আছে বা 11 সামান্য বেশি, তিনি হয়তো ডায়াবেটিসের জন্য শুধুমাত্র খাদ্য অভ্যাস এবং নিয়মিত হাঁটাচলা, হালকা ব্যায়াম, ডায়েট এটুকু করলেই তার হয়ে যাবে। কিন্তু
বলছেন যে যখন ডায়াবেটিসের মাত্রার পরিমাণ বেশি থাকে, আমরা বইপত্র বলছে যে 16-র উপরে যখন ডায়াবেটিস বেশি থাকে এবং পেশেন্ট যখন অ্যাকিউট প্রেজেন্টেশন, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অথবা খুবই সিভিয়ার সিমটম নিয়ে আসছে, তার ওজন কমে যাচ্ছে, তার পানি পিপাসা বেশি লাগছে, ইভেন যখন আমরা চিন্তা করছি যে একটা অসুস্থ শিশু অথবা তরুণ বয়সে যার টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, সেসব ক্ষেত্রে আসলে ইনসুলিন দিয়ে চিকিৎসা করলেই ভালো। তবে যদি ডায়াবেটিস যদি অতিমাত্রায় না থাকে, সাধারণত যদি ওজন বেশি থাকে, তাহলে আমরা সাধারণত আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন একটা গাইডলাইন তৈরি করেছে, যেটার একটা স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ থাকে। প্রথম ক্ষেত্রে সাধারণত মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি। তবে আমরা সাইফুল ভাইয়ের থেকে শিখলাম যে ডায়াবেটিসের অনেক ক্ষেত্রেই টাইপ 2 ডায়াবেটিস জটিলতা নিয়ে আসে। এডিএ গাইডলাইন অনুযায়ী জটিলতা যদি থাকে, যেমন হার্ট ফেইলিওর বা কিডনি ডিজিজ যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখন নতুন ধরনের কিছু ওষুধ আসছে, যেমন SGLT2 ইনহিবিটর বলি এবং GLP-1 অ্যানালগ বলি, অর্থাৎ যেটা সিমাগ্লুটাইড বা টিরজেপেটাইড, এই ধরনের ওষুধগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি যদি জটিলতা থাকে। আর জটিলতা না থাকে, নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে এবং এটা আসলে কার ক্ষেত্রে কার্যকর, কখন নতুন চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত হবে এবং কখন মেডিসিন খাবে, কখন ইনসুলিন নেবে, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। অনেক কিছু জানার আছে, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার বাই কেপিজে স্পেশালিস্ট হসপিটাল অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। তাই বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে চিকিৎসা পদ্ধতির ধরন, কারো ক্ষেত্রে মেডিসিন, কারো ক্ষেত্রে ইনসুলিন, কোনটি কখন কার জন্য কার্যকর, অনেকেই শঙ্কিত হয়ে থাকেন। আবার অনেকে দেখা যায় যে ওষুধ শুরু করেছে এবং একটা দুটো ট্যাবলেট খাওয়ার পরে যখন একটু নিয়ন্ত্রণে চলে আসে ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেয়, ইনসুলিন নেওয়া বন্ধ করে দেয়। আবার যখন একটু ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় তখন ডায়াবেটিস গ্রহণ করে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং সম্প্রতি সময় আমরা একটি নতুন তথ্য পেয়েছি, সেটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এমন একটি ওষুধ এসেছে যেটি 7 দিন একসাথে কাভারেজ দেবে একটি মাত্র ইনসুলিন নিলে। অর্থাৎ একটি ইনসুলিন একদিন নেবে, পুরো 7 দিন সেই ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে থাকবে। এটি বাংলাদেশের জন্য কার্যকর কিনা এবং এটির আসলে গুণগত মান সম্পর্কে জানবো। হ্যাঁ, ধন্যবাদ। ডায়াবেটিসের চিকিৎসা এখনকার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন হচ্ছে 4D: ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন এবং ড্রিম। ড্রিম মানে ঘুম। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আগে আমরা অনেক সময় ইগনোর করেছি। 3D থেকে এখনকার ম্যানেজমেন্ট হচ্ছে 4D। তো ড্রাগ একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ডেফিনেটলি, এবং সবচেয়ে সুখকর জিনিস হলো সারা পৃথিবীতে ইনক্লুডিং USA, ইউরোপে মডার্ন যত ধরনের মেডিসিন অ্যাভেলেবল, বাংলাদেশে সব ধরনের মেডিসিনই পাওয়া যাচ্ছে। আপনি যে মেডিকেশনগুলোর কথা বললেন, এটাকে আমরা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট বলি। সিমাগ্লুটাইড, ডুরাগ্লুটাইড এবং টিরজেপেটাইড, এই 3টা মেডিকেশন আমেরিকা এবং ইউরোপে পাওয়া যাচ্ছে, আমাদের দেশেও পাওয়া যাচ্ছে, এবং আমাদের লোকাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি 8 থেকে 10টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ধরনের মেডিকেশনগুলো নিয়ে আসে। তো দ্য বিউটি অফ দিস কাইন্ড অফ মেডিকেশন হলো এই ধরনের মেডিকেশনগুলো সপ্তাহে একবার অ্যাপ্লিকেশন করতে হয়। ধরেন আমরা বলি যে প্রতি শুক্রবার দিন সকালে অ্যাপ্লিকেশন করবেন, এটা আপনার 7 দিন কাজ করবে। এবং এটার কিছু এডিশনাল বেনিফিট আছে। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি, মানে যেটা হৃদরোগের ঝুঁকি, এটা কিডনি ডিটেরিয়েশনের প্রোগ্রেশন ঝুঁকি, এবং ফ্যাটি লিভার ডিজিজ এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন, এগুলোতেও কিন্তু মানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিও অনেক ক্ষেত্রে কমাচ্ছে। সুতরাং এটা খুবই আউটস্ট্যান্ডিং মেডিকেশন। কিন্তু এটা ঠিক ডায়াবেটিসের চিকিৎসার বিকল্প এখনও হচ্ছে হওয়াটা একটু ডিফিকাল্ট হবে। কারণ হচ্ছে আমাদের দেশে মানুষ, স্পেশালি আমাদের খাবার দাবার এবং জীবনযাত্রার জন্য, যাদের আর্লি ডায়াবেটিস তাদের ক্ষেত্রে হয়তো অল্প কিছু মেডিকেশন, সাথে যাদের ওয়েট বেশি থাকে এই ধরনের মেডিকেশনগুলো কিন্তু ওয়েট রিডিউস করে। আর্লি ডায়াবেটিস থাকে তাদের এই ধরনের মেডিকেশনের সাথে এটা দিয়ে হয়তো সুগার কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যারা 2 বেলা থেকে 3 বেলা অথবা 4 বেলা ইনসুলিন পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনের ডোজ কমানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের মেডিকেশনগুলো ইউজ করতে পারি। তারপর এটা কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে কিছু কিছু ক্ষেত্রে, যাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি,
ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড ক্যান্সার তাদের কিন্তু অ্যাপার দেওয়া যাবে না। অবশ্যই আপনার বিশেষজ্ঞ রোগীরা এসে আমাদের বলে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক অথবা এন্ডোক্রাইনোলজিস্ট যারা ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট তারাই ঠিক করবে এ ধরনের মেডিকেশন আমাদের যে রোগীরা যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে তাদের জন্য এটা পারফেক্ট কিনা। আরেকটা জিনিস আমি এখানে একটু শেয়ার করতে চাই, আধুনিকতম চিকিৎসা ডায়াবেটিসের যেটা ইনসুলিন পাম্প, যেটা সারা পৃথিবীর সবচেয়ে যুগান্তকারী চিকিৎসা, সেটা বাংলাদেশেও কিন্তু ইনসুলিন পাম্প আমাদের দেশে পাওয়া যায়, আমরা ইউজ করছি। সারা বাংলাদেশে প্রায় 100 জন মানুষের মতো পেশেন্ট যারা ইনসুলিন পাম্প ইউজ করছে। সুতরাং ইনসুলিন পাম্প আমাদের দেশেও পাওয়া যাচ্ছে এবং ডায়াবেটিসের যত আধুনিক চিকিৎসা, ডায়াবেটিস চিকিৎসার জন্য আপনার মোটেই বিদেশ যাওয়ার দরকার নাই। সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি মেম্বার হচ্ছে 300 থেকে 350 মতো। সুতরাং যদিও সংখ্যায় খুব বেশি না, কিন্তু তারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকছে, ডায়াবেটিস কন্ট্রোল করছে। আপনি অবশ্যই এই ধরনের মেডিকেশনের জন্য আপনি ফিট কিনা বা পারফেক্ট কিনা আপনার বিশেষজ্ঞ চিকিৎসক অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে উনি আপনাকে সাজেস্ট করবে এটা আপনাকে ইউজ করতে পারবেন। অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এই যে একটা মেডিকেশন পুরো 7 দিন কভারেজ দিবে, যারা এটা নিতে পারবে তাদের ক্ষেত্রে আসলে খরচের মাত্রাটি কেমন হতে পারে? আচ্ছা, এটা খুব ভালো জিনিস জিজ্ঞেস করেন। সিমাগ্লুটাইড যেটা, সেটা সপ্তাহে একবার দিতে হয়। সেটা বাংলাদেশি যে আমাদের দেশে যেসব মেডিকেশনগুলো মার্কেটে অ্যাভেলেবল, সপ্তাহে আপনার 4 থেকে 500 টাকার মতো খরচ হবে। এবং টিরজেপেটাইড যেটা জিএলপি এবং জিএপি কম্বিনেশন একদম সবচেয়ে লেটেস্ট এবং বেস্ট ওয়ান, এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, এটাও বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সেখানে আপনার সপ্তাহে 1500 থেকে 1600 টাকার মতো প্রতি সপ্তাহে আপনার খরচ হবে। তার মানে মাসে 5 থেকে 6000 টাকার মতো বাড়তি খরচ হবে এই ধরনের মেডিকেশনের জন্য। এবং তাতে করে ঝুঁকিও অনেকখানি কমে যাচ্ছে। যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আছে তাদের হয়তো বা অন্যান্য ডোজগুলো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে খুব অবশ্যই, কারণ এই ধরনের মেডিকেশনগুলো ইউজ করলে আপনার ডায়াবেটিসের যে মুখ্য ওষুধ ইনসুলিনের ডোজ সেটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন, প্লাস কিছু এডিশনাল কার্ডিওভাস্কুলার ভেনাল বেনিফিট যেটা আমি বললাম, সেই ধরনের বেনিফিটগুলো এই ধরনের মেডিকেশনের মাধ্যমে আপনি পাবেন। বাহ স্যার, খুব চমৎকার তথ্য পেলাম যে নতুন নতুন মেডিকেশন চলে এসেছে, তাতে করে অনেকখানি ঝুঁকি কমে গেছে। কিন্তু আমরা কখনো চাই না কোনো ব্যক্তি মেডিকেশনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করুক। তাই লাইফস্টাইল নিয়ন্ত্রণের একটি বড় ভূমিকা রয়েছে, আমরা বারবারই আলোচনায় বলছি। একটু জানবো যে কর্মস্থলে যেহেতু ডায়াবেটিসের কথা বলা হচ্ছে, এবারে এটিকে জোর দেওয়া হচ্ছে, কর্মস্থলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য স্ক্রিনিং এবং কর্মস্থলে এমন কী কী ধরনের অ্যাক্টিভিটিস করা যেতে পারে যেটি আসলে পুরো এই কর্মযোগ্য সময়টিতে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে? একদম শেষ প্রান্তে খুব ছোট করে শুনবো। হ্যাঁ, চমৎকার, ঠিকই বলছেন। আসলে এইবারের থিমটাই তো ডায়াবেটিস অ্যান্ড ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মস্থলে যারা ডায়াবেটিস আছে তাদের সুরক্ষা, তাদের কল্যাণ। এই জন্য এবারের থিমটা তৈরি করা হয়েছে। কর্মস্থলে যাদের ডায়াবেটিস আছে তাদের সুস্থতার জন্য আসলে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তি সচেতনতা এবং একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সচেতনতা। ব্যক্তি সচেতনতার ক্ষেত্রে আমরা বলছি তাদেরকে, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে, যেহেতু তাদেরকে অনেক সময় ওয়ার্কিং প্লেসে থাকতে হয় 8 থেকে 10 ঘন্টা, তারা নিয়মিত একটা বিরতিতে, বিশেষ করে 30 থেকে 40 মিনিট পর পর তারা 1-2 মিনিট করে হাঁটবে, হালকা ছোট ব্যায়াম করতে পারেন। অবশ্যই তাদের ওষুধপত্র, বিশেষ করে ইনসুলিন গুলো যেন অবশ্যই তারা সাথে নিয়ে আসবেন। গ্লুকোজ মনিটরিংয়ের জন্য ব্লাড গ্লুকোমিটার তাদেরকে সাথে থাকবে। এবং যাদের অধীনে তারা কাজ করেন, বিশেষ করে তাদের সিনিয়র বস, তাদেরকে অবশ্যই এবং তাদের কলিগ অবশ্যই যেন জেনে থাকেন যে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। কারণ ডায়াবেটিসের জটিলতা, বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া, এগুলো যে কোনো সময় হতে পারে। জটিলতার মাত্রা যেমন বেশি, তেমনি আমরা যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি কিংবা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারি, তাহলে হয়তো বা ডায়াবেটিসকে অনেক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব। স্যার, একদম শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবশ্যই আমাদের কর্মক্ষেত্রে কিংবা কর্মযোগ্য চলাকালীন সময়ে একটুখানি সচেতনতা নিয়ে আসি নিজেদের মধ্যে, নিজেদের খাদ্যাভ্যাসে এবং জীবনযাপনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।